প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দ্য পলিটিক্যাল লেন্স এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এটি হচ্ছে আরপি স্টেশনের নিয়মিত আয়োজন। সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে চাই, দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং আজকে আমরা সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আ সেই বিষয়গুলো আলোচনা করবার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আ জনাব আমিনুল ইসলাম আমিন। আমরা তাকে যুক্ত করে নিতে চাই। জি, জি, আরপি স্টেশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আমরা যুক্ত করে নিতে চাই আমাদের ডক্টর মাহবুব আলম প্রদীপ, সহযোগী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাকে যুক্ত করে নিতে চাই। আ জি, আপনাকে শুভেচ্ছা। আর আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে ইউনূসের জোট। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব এবং কথা বলার জন্য ২ জন অতিথিকে আমরা সাথে পেয়েছি। আপনারা জানেন যে ১৭ই নভেম্বর আজকে একটা রায় হয়েছে। সেই রায় জনগণের সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ জানে যে রায় কি হবে। সেই অনুযায়ী রায় হয়েছে। আ এর কোনো ব্যতিক্রম হয়নি। শুধুমাত্র ব্যতিক্রম একটা হয়েছে যে ওই যে আব্দুল্লাহ আল মামুন যিনি আছেন, তিনি বেচারা রাজসাক্ষী দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন কিন্তু তারপরও ৫ বছরের জেল হয়েছে। এটা দুঃখজনক। আর কি রায় হবে সেটি আমরা সবাই জানি। দেশের মানুষও জানে, শিশুরাও জানে। ঠিক আছে? এই সাজানো নাটকে। আর আরেকটি বিষয় হচ্ছে আমি এখন পত্রিকা থেকে একটু শিরোনামগুলো পড়ে নেই। আপনারা এর মধ্যে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আপনাদেরকে শুভেচ্ছা। এটা শুধু ইত্তেফাক। এটা শুধু হাসিনার অপরাধের বিচার নয়, স্বৈরশাসনের কবর রচনা। বিএনপি মহাসচিব তিনি বলেছেন, রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা। শেখ হাসিনার রায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। শেখ হাসিনা কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের দণ্ড। আমরা সেই দিন শান্তি পাবো যেদিন হাসিনার মৃত্যুদণ্ড চোখের সামনে কার্যকর হতে দেখব নাহিদ। ট্রাইব্যুনালের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শেখ হাসিনার প্রতিক্রিয়া। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিশ্ব গণমাধ্যম সরগরম। হাসিনার মৃত্যুদণ্ড রায় ঐতিহাসিক রায়। সবাইকে সংযত থাকার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের। আত্মসমর্পণ বা গ্রেপ্তার না হলে আপিলের সুযোগ নেই শেখ হাসিনা ও শেখ কামালের। সেটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত যে আইনজীবী রয়েছেন তিনি বলেছেন এই কথা। কৈফিয়তের চাপ বাড়বে তবে তাকে ফেরত পাঠাচ্ছে না ভারত। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি। এটা অন্য কারণে হয়তো তিনি বলেছেন সন্ত্রাস বা অন্যান্য বিষয় নিয়ে। আমরা এই বিষয়টি আমি আবারও বলব যে রায় সম্পর্কে সারা পৃথিবীর মানুষই জানে, বাংলাদেশের শিশুরাও জানে কি রায় হতে যাচ্ছে এবং সেই অনুযায়ী প্রধান বিচারপতি যিনি বিচারপতি ছিলেন গোলাম মুর্তজা তিনি রায়টি না পড়লেও জনগণ জেনে নিয়েছে যে আগেই জানে। ১ বছর আগ থেকেই জানে রায়ের কপি কি হবে, রায়ের সিদ্ধান্ত কি হবে, সিদ্ধান্ত আসবে। আর আজকে আমাদের আমিনুল ইসলাম আমিন আপনাকে দিয়ে ১ম এ শুরু করতে চাই। আমাদের হেডলাইন গুলো আপনি শুনেছেন এবং আমাদের যে বিষয় আজকে যে ডক্টর ইউনূস এবং রাজনৈতিক দলগুলো জোট করে দেশে যে অনাসৃষ্টি করেছে সে বিষয়ে আপনার একটু বক্তব্য জমে যায়। রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে ইউনূসের জোট। জি, প্লিজ। জনাব ইসমাইল, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচক ডক্টর মাহবুব আলম প্রদীপ এবং সালাম জানাচ্ছি আপনার এই শোর সম্মানিত দর্শক বিশ্বের নানা প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে। জি। আপনি কথা শুরুতে যেমনটি শুরু বলেছিলেন যে এই রায় এবং এই রায় যে মুর্তজা সাহেব পার না করলেও মানুষ জানতেন। জি, জি, কিভাবে আমি জানতেন? সেটাই বলছি। এটা তো আসলে জি, কোনো আদালত নয়। আচ্ছা। মানে এটা কোনো বিচারালয় বলা যাবে না যে যেখানে যুক্তি তর্ক তথ্যের ভিত্তিতে আপনি কাউকে বিচার করবেন। যুক্তি তথ্য এবং তথ্যের ভিত্তিতে যদি আপনি বিচার করতেন, তাহলে তো যে অভিযোগগুলো শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে যে তিনি ছাত্র হত্যা করেছেন,
হ্যাঁ? এবং ৫ই আগস্ট অবধি তিনি বাংলাদেশে হত্যাকাণ্ডগুলো তার নির্দেশনায় হয়েছে। প্রথমত তার নির্দেশনায় হয়েছে এমন কোনো সুস্পষ্ট তথ্য কেউ উপস্থাপন করতে পারেনি। দ্বিতীয়ত আমি বারবার যে কথাটি বলে এসছি যে এই আন্দোলনে বা জঙ্গি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা পরবর্তীতে মিডিয়াতে প্রকাশ্যে বলেছেন যে এই হত্যাকাণ্ডগুলো তারাই সংগঠিত করেছেন। এই লুটতরাজ তারাই করিয়েছেন। এই মেট্রো রেলে আগুন, টেলিভিশন ভবনে আগুন তারাই দিয়েছেন। এখন গত কয়দিন আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিফ সাহেবের একটি বক্তব্য ভাইরাল হলো, দেখামাত্র গুলির নির্দেশ। রাস- গতকাল দেখলাম হুম, হুম। গতকাল দেখলাম তিনি এটা সংশোধন করেছেন। তিনি বলেছেন, "আমি বলেছি যারা বাসে আগুন দিবে এবং বোমা ছুড়বে তাদেরকে দেখামাত্র গুলির নির্দেশ এটা আমাদের আইনে আছে।" এখন জনাব ইসমাইল, যদি এটা আইনে থাকে যে কেউ বাসে আগুন দিতে দেখলে অথবা বোমা ছুটতে দেখলে গুলি করার নির্দেশ আইনে যদি থাকে, তাহলে ৫ই অগাস্টের পূর্বে যারা সে আইনি কাজটি করেছে, আপনি তাদেরকে কোন আইনে বিচার করবেন? তার মানে আপনি তাদেরকে বেআইনি বিচার করতেছেন, আইনি বিচার না। বেআইনি বিচার করতেছেন, হ্যাঁ? তো এটা হাসিব সাহেবের বক্তব্যের মাধ্যমে কিন্তু ক্লিয়ার। হ্যাঁ? ১ আচ্ছা, নাম্বার এখানে ২ আমি একটু এড করি যে আইন যদি থেকেই থাকে এটা হুম, ঘটা হুম। করে বলার দরকার কি? এটা পুলিশরা তো জানেই। এটা তো না, ঘোষণা আমি দিয়ে বলার দরকার নেই। আমি সেই তর্কে যাচ্ছি না। সেই অ্যান্সারটা উনি দিবেন। কিন্তু উনি বলেছেন যে এটা আইনে আছে। যে কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গুলি করতে পারে বা যেকোনো অ্যাকশনে যেতে পারে। তাহলে তো সেটা আইনে বলা আছে। তাহলে ৫ই আগস্টের পরে যদি আইন শৃঙ্খলা বাহিনী কেউ সেটি করে থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেটি নির্দেশনা দিয়ে থাকে, তাহলে তো সেটা বেআইনি কোনো নির্দেশনা দেননি। তাহলে আইনি নির্দেশনা আই দেওয়ার কারণে যদি আপনি তার বিচার করেন, তার মানে আপনি বেআইনি করতেছেন। হিসাবটা খুবই ক্লিয়ার। তো বিষয়টা হচ্ছে কি ইসমাইল, আমি ওই লম্বা বিতর্কে যাচ্ছি না। আমার কথা না, হচ্ছে ঠিক খুবই আছে। স্পষ্ট। এই যে আজকে ১৭ই নভেম্বর বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে ফরমায়েশি রায় ক্যাঙ্গারু কোর্ট দিয়েছে, যে ক্যাঙ্গারু কোর্টটি গঠিত হয়েছে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। শেখ হাসিনার বিচারের জন্য বা কোনো রাজনৈতিক নেতার বিচারের জন্য নয়। অর্থাৎ এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। এইরকম প্রত্যেকটি ক্ষেত্রে তাদের অসঙ্গতি। তবুও আমি একটা কথা আমি আজকে ক্লিয়ার করে দিই। এই রায় নিয়ে আমরা এক ফোঁটা চিন্তিত নই। এক ওকে, ফোঁটা। আমরা অরিড নই। ওকে। কেন অরিড নই? একটু পেছনে যাই। হুম, ২৫শে অক্টোবর ১৯৭১ বঙ্গবন্ধু তখন পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে আটক। তার ফাঁসির রায় হয়েছিল। তার জন্য কবর করা হয়েছিল। ২৫শে অক্টোবর ১৯৭১ কিন্তু তিনি ১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তি অর্জনের মাধ্যমে ১০ই জানুয়ারি বাংলাদেশে মুকুটবিহীন সম্রাট হয়ে প্রত্যাবর্তন করেছিলেন। বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে প্রত্যাবর্তন করেছিলেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আগামীতে বাংলাদেশের বীর বাঙালি জনগণ আবার সেই ইতিহাসটি পুনরায় লিখতে যাচ্ছে। আপনি যেটি আজকে হেডলাইন করেছেন যে রাষ্ট্র এবং দেশ ধ্বংসের হুম, হুম। খেলায় ইউনূস ডক্টর জোট। ইউনূসের জোট। হুম, হুম, জোট হুম, এবং তারা হুম। এই রাষ্ট্র এবং রাষ্ট্রের কাঠামোগুলো ধ্বংস করার জন্যই কিন্তু এই রায়টি দিয়েছে। আচ্ছা। যাতে দেশে একটা গৃহযুদ্ধ হয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা এখনো অত্যন্ত ধৈর্যের সাথে এই দেশটাকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চাচ্ছেন। এখন ঠিক। আজকে গতকাল আবার তারা ৩২ নম্বরে যাবার চেষ্টা করেছে। এবং সেখানে তাদের লেলিয়ে দেওয়া অমানুষগুলো বলছে যে এটা তাদের কেবলা। আরে এটা আওয়ামী লীগের কেবলা নয়। এটা তো মুক্তিযুদ্ধের কেবলা ছিল। এটা তো মানুষের কেবলা ছিল, এখনো আছে। এবং কালকে একজন সেনা অফিসার তর্কে বিতর্কে এক পর্যায়ে বলছিলেন যে আপনি কয় জায়গায় তাদের অস্তিত্ব গুড়িয়ে দেবেন। সারা বাংলাদেশে তাদের অস্তিত্ব। তো সুতরাং আমি এই রায় নিয়ে এটা আমরা আওয়ামী লীগের নেতাকর্মী কেউ এটা মাথায়ও রাখছে না। হ্যাঁ? কারণ আমাদের শক্তি জনগণ। সেই জনগণের যে জাগরণ পরিলক্ষিত হচ্ছে আপনি দেখুন না, গত ২ দিন আগে শাহবাগে একা একজন নারী, আমাদের নতুন প্রীতিলতা, আমাদের নতুন ইরা মিত্র, তার শিশু সন্তানকে কোলে নিয়ে মাইক বাজিয়ে এই রায়ের বিরুদ্ধে রিঅ্যাকশন দিচ্ছে। যখন আওয়ামী লীগের আমরা অনেক নেতারা ব্যর্থ, সেখানে কিন্তু একটু প্রতীকী এই প্রতিবাদ উঠছে কিন্তু মাটি ফুঁড়ে। আপনার ক্লাস ঠিক। 9 এর একটা ছেলে নিঝুম। হুম, আপনি হুম। সে
একেবারে নিরপরাধ। সে যেভাবে পুলিশ কাস্টডির মধ্যে পুলিশের গাড়িতে বসে প্রেসকে মিট করছিল, ফেস করছিল, হাউ স্মার্টলি, হাউ কনফিডেন্টলি, কি নির্ভয়ে সে ভি সাইন দেখাচ্ছিল। এই ভি জি। সাইন কিন্তু এই ভি সাইন কিন্তু নিজনের নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের। সুতরাং আপনি এই ফরমাইশি রায় পৃথিবীর কোনো দেশেই কার্যকর হয়নি, এখানেও হবে না। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। জি, আমি ডক্টর প্রদীপ আপনার কাছে আসবো। সেটি হচ্ছে আমিনুল ইসলাম আমিন, তিনি বলেছেন যে চট্টগ্রাম পুলিশ কমিশনারের বক্তব্যটি তিনি ব্যাখ্যা করেছেন। আপনিও নিশ্চয়ই শুনেছেন। সেখানে আক্রমণ করার কথা বলা হয়েছে, গুলি করার কথা বলা হয়েছে। এখন যদি তাই হয়, তাহলে বিগত সরকার যদি এটার নির্দেশ দিয়েও থাকে ৫ই আগস্ট বা তার আগে, হ্যাঁ? দিয়েও থাকে, তাহলে তো আইন সিদ্ধ কাজটি করেছেন। সেইটা একটা। আর এই যে ফরমাইশি রায়ের কথা বলল, আ সেই রায়টার কথা তো আমি শুরুতে বলেছিলাম যে সারা পৃথিবীর মানুষ জানে, বাংলাদেশের শিশুরাও জানে কি রায় হবে। শুধু ব্যতিক্রম হয়েছে আব্দুল্লাহ আল মামুনের রায়টা, তার বেচারার ৫ বছরের জেল হয়ে গেছে। এই বিষয়ে আপনার বক্তব্য যদি একটু বলেন? জি। আমরা এখন এদিকেই ফোকাস করতে চাই। আমাদের বিষয় যদিও অন্যটা, তবু তারপরেও এটার মধ্যে আ ইনক্লুড করে বলবেন। জি। আ আপনাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ সেই সাথে হচ্ছে যে আজকের এই একটা কলঙ্কিত অধ্যায় বা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি কলঙ্কিত দিনে আমরা যে কথাগুলা বলছি, এই কথাগুলো যারা শুনছেন তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি ১ম এই আমিন ভাইয়ের এবং আপনার কথা ধরে শুরু করতে চাই যে হচ্ছে যে সিএমপি কমিশনার যেটা বলেছেন যে হচ্ছে যে ককটেল কিংবা আগুন দেখলে এটা পরবর্তীতে সংশোধন করেছেন যে তিনি হচ্ছে গুলি করবেন। দেখেন ছোটবেলায় মায়ের কাছে একটা গল্প শুনতাম। আপনারা হয়তো সেই গল্পটা জানেন যে সেটা হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করেছেন। সেই খুন করার সময় কিন্তু কোনো ধরনের কোনো সাক্ষী ছিল না। চারপাশে কোনো মানুষ ছিল না, জন্তু জানোয়ার ছিল না। যিনি খুন হতে যাচ্ছিলেন তিনি শেষ পর্যন্ত বলেছিলেন যে, "আমাকে যে খুন করছো তার কিন্তু সাক্ষী থাকবে বৃষ্টি।" সে যখন খুন করছিল তখন কিন্তু বৃষ্টি ছিল। তখন সে হেসে, হেসে বলছিল যে, "বৃষ্টি কি কথা বলতে পারে?" তারপর সেই হত্যাকাণ্ডের পরে সে বিয়ে করে বিয়ের একটা দীর্ঘ বৎসর পরে হয়তো বলা যায় ৩০-৪০ বৎসর পরে মরণের আগে একদিন আবার ওরকম বৃষ্টি হচ্ছে। তখন সে হচ্ছে জানালায় শুয়ে, শুয়ে সে বৃষ্টি দেখছে আর হাসছে মিটমিটি করে। তখন তার স্ত্রী জিজ্ঞেস করছিল যে, "তুমি বৃষ্টি দেখে হাসছো কেন?" তার স্ত্রীকে সে উত্তর দিয়েছিল যে, "আজ থেকে ৩০-৪০ বছর পূর্বে আমি একজনকে খুন করেছিলাম এবং সেদিন বৃষ্টি ছিল। আমি সেই ব্যক্তি বলেছিল যে বৃষ্টি সাক্ষ্য দিবে যে আমি তাকে খুন করেছি। আমি হাসছি। বৃষ্টির কি প্রাণ আছে?" সেই সূত্র ধরে তার ওয়াইফ পুলিশকে খবর দিয়ে সেই মানুষটিকে ধরিয়ে দেয় এবং তার ফাঁসি হয়। আমি কথাটা বললাম এই কারণে, আমরা যখন ৫ই অগাস্টের যে বাংলাদেশের হচ্ছে যে জুলাই অগাস্টের ষড়যন্ত্রের মাধ্যমে এতগুলা প্রাণ ঝরে গেল। আমরা জানি 7.62 মিলিমিটার অস্ত্র দিয়ে মানুষকে মারা হয়েছে এবং সেই সাথে পুলিশ যে রাষ্ট্রের সম্পদ বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য, প্রতিরক্ষার জন্য যে গুলিটা করেছিল এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে পুলিশ কিভাবে কাজ করবে সেটা পুলিশের ম্যানুয়ালে আছে। হ্যাঁ? আইন বইয়ে আছে। এটা রাষ্ট্রপ্রধানের বা সরকার প্রধানের নির্দেশ দেওয়ার প্রয়োজন মনে পড়ে না। দেখেন, এই কথাগুলো বলার পরে আমরা কিন্তু বিশ্বাস করি নাই। কিন্তু এই সিএমপি কমিশনার যখন এই কথাটা বলেন, যেটা পুলিশের আইনেই আছে, দেখা মাত্র ব্রাশ ফায়ার করা হবে কিংবা হচ্ছে যে অগ্নিসংযোগ গুলি। কিংবা হচ্ছে ককটেল থাকলেই গুলি করতে হবে। আমি রিলেট করলাম এই কারণে, দেখেন সত্য কখনো চাপা থাকে না। আজকে যে অভিযোগে অভিযুক্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফরমায়েশি রায় দেয়া হয়েছে, সেইটা কিন্তু ভবিষ্যতে টিকবে না। আমি এই জিনিসটা বলতে চাই, তারা শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডের রায় দিয়ে তারা উল্লাস করছে, বলছে ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা ভারত থেকে নিয়ে আসবে। দেখেন, আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ ১৯৭১ সাল থেকে ভারতের সাথে বাংলাদেশের একটা অনন্য সাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারত নিশ্চয়ই তার দীর্ঘদিনের মিত্র এই জঙ্গি জামাতের হাতে কখনো তুলে দিবে না, এটা আমি নিশ্চিত। সেকেন্ডলি আমি একটা কথা বলতে চাই যে রায় পড়ার পরে বা দেখার পরে আমার খুবই কষ্ট হচ্ছিল দুটো মানুষের জন্য। একটা হচ্ছে আপনি যে বললেন যে ট্রাইব্যুনালের যে প্রধান জাজ সেটা আইন হচ্ছে যে গোলাম মুর্তজা মজুমদার। এই মুদার। বয়সে তো উনার ৩ ঘন্টা বসে বাচ্চাদের মতো এই যে ABCD কিংবা সরত অজগর, হ্যাঁ? সরাতে আম এটা তো পড়ার দরকার ছিল না। সেটা উনারা হচ্ছে যে আ অনলাইনে একটা বিবৃতি দিয়ে দিলেই হতো যে আমরা রায় প্রকাশ হুম, করে দিলাম মৃত্যুদণ্ড। তৃতীয়ত হচ্ছে যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র কর্তৃক দালাল আইনজীবী
যিনি হচ্ছে যে প্রচন্ড কষ্ট পাচ্ছেন যে শেখ হাসিনার ফাঁসি খুব হচ্ছে, খুব ওনার খুব কষ্টে একদম মানে উম, মারা যাচ্ছেন। কিন্তু এত কষ্ট মানে এইটা হ্যাঁ, দেখে না আমার আরো এটা অনেক কষ্ট লাগছে। যে আহারে যে কষ্ট, এত একজন কষ্ট পাইছে। একজন মানুষই কষ্ট পেয়েছে এবং সেটার জন্য আমরাও কষ্ট পাচ্ছি। আমিও কষ্ট আমরাও পাচ্ছি যে এই কষ্ট পেয়েছি। মানুষটা হ্যাঁ। এত চেষ্টা করছে এতদিন। এত চেষ্টা করেছে বাঁচানোর জন্য, যিনি হচ্ছে আদালতে বাহ! দাঁড়িয়ে বলছেন যে মাননীয় আ জাজ, আমি যদি কোনো ভুল করি আমাকে আপনি সংশোধন করে দিবেন। জি, আমি যদি জি, মানুষকে না বলি যে আমার মক্কেল খালাস পাবে, তাহলে তো বিচারের কোনো জাস্টিফিকেশন হয় থাকলো না। না। বিচারের কোনো আ আ যৌক্তিকতা থাকলো না। হুম, তো সার্বিক দিক থেকে এটা আমরা এটা বিবেচনা করে বলতে চাই, শেখ হাসিনাকে আজকে ৬ টা ৫ টা বা ৬ টা অভিযুক্ত করা হয়েছে। একটা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্যে। তিনি কি বলেছিলেন? বলেছিলেন রাজাকারের নাতিপুতি। আমরা আজকে দেখতে পাচ্ছি যারা আন্দোলনের সামনে ছিলেন তারা সত্যিকার অর্থেই রাজাকার। তো সত্য তো প্রমাণিত হয়ে গেছে, সেটাও তো হ্যাঁ, প্রমাণিত হয়ে সত্য, গেছে। সত্য প্রমাণিত হয়ে গেছে। আরেকটা জিনিস ইসমাইল ভাই এবং আমিন ভাই দুটো জিনিসই বলতে চাই যে দেখেন, একটা জিনিস রিলেট করতে চাই। বাংলাদেশের মানুষের মধ্যে বিশেষ করে যে জিনিসটা আমি বলতে চাই, ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ? রাজাকার যারা আছে তারা হচ্ছে আমরা তথ্য প্রমাণ সাক্ষ্যের ভিত্তিতে আমাদেরকে একটা সিদ্ধান্ত উপনীত হতে হয়েছে। ২০২৪ সালে কিন্তু যে তারা রাজাকার তার জন্য কিন্তু আমার ভবিষ্যতে গবেষণা করার প্রয়োজন নাই। এবং ১৯৭১ সালের যুদ্ধ অপরাধের দায়ে যাদেরকে ২০১১, ১২, ১৩, ১৪ সাল পর্যন্ত বিচার চালিয়ে ফাঁসিতে ঝোলাতে হয়েছে, এই রাজাকার প্রজন্ম কিংবা তাদের বাপ-দাদাকে ভবিষ্যতে ফাঁসিতে ঝোলানোর জন্যে আপনার কিন্তু দূর-দূরান্তে পায়ে হেঁটে মানুষের কাছে যেতে হবে না। আপনার কাছে কিন্তু জি, একটা কম্বাইন্ড ডকুমেন্ট আছে যে কারা জি, যে রাজাকার। শেষ জি, করতে জি, চাই একটা জি, কথা বলে। জি, জি। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে বিএনপি মুক্তিযুদ্ধের দল। না, স্বাধীনতার সময় বিএনপি নামক কোন রাজনৈতিক দল ছিল না। বিএনপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উপর দাঁড়িয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে জিয়া রহমান একটা যুদ্ধাপরাধীদের আশ্রয়স্থল হিসেবে একটা রাজনৈতিক দল করেছিলেন। অনেকের মধ্যে সেই ভ্রান্ত ধারণাটা ছিল স্বাধীনতার ৫৪ বৎসর পর কিংবা ৭৫ এর পরবর্তী সময়ে বাঙালি জাতি এটা সুস্পষ্টভাবে দেখতে পেয়েছে বিএনপি সত্যিকার অর্থেই হচ্ছে রাজাকারের দল, আলবদরের দল, আল শামসের দল। যাদের কাজ ছিল জি, জামাতকে পুনঃপ্রতিষ্ঠিত করা, পুনঃস্থাপিত করা এবং হচ্ছে রাজনীতির মেইনস্ট্রিমে নিয়ে আসা। তো তারা আসলে তারা যতই উল্লসিত হোক, তাদের উল্লসিত হওয়া দেখে আমরা কষ্ট পাচ্ছি, খুবই কষ্ট পাচ্ছি। কিন্তু আমরা এটাও বলতে চাই, সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৭৫ পরবর্তী সিচুয়েশনে বলেছিলেন, আজকে জাতীয় সংসদে যেমন গুণে, গুণে আপনার আওয়ামী লীগ খুঁজে বের করতে হচ্ছে, ভবিষ্যতে বিএনপিকেও বের করতে হবে। আজকে জি। শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, তারা প্রস্তুত থাকবেন খুশি, খুশি। ভবিষ্যতের জি, জন্য। জি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি এখন যে বিষয়টি বলতে চাই যে আসলেই আমিন সাহেব, আপনি তো উনার বক্তব্য শুনেছেন এবং আপনি জানেন বিষয়গুলো কি। উনি আ দুঃখ করে বলেছেন একজন মানুষ কষ্ট পাচ্ছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনার যিনি আইনজীবী ছিলেন, রাষ্ট্র কর্তৃক নিয়োজিত। তিনি ভীষণ ক্ষুব্ধ এবং তিনি বলছেন যে, "আমি ক্ষুব্ধ" এবং তখন ওই সাংবাদিকরা বলছে, "আপনি হাসছেন কেন?" তখন তিনি মুখ কালো করে ফেলছেন যে, "আমার অন্তরে ক্ষরণ হচ্ছে।" আ তারপর তিনি ওই কথাও বলে দিয়েছেন আপিল করার কোন সুযোগ নাই। আচ্ছা, এখন তিনি ক্ষুব্ধ, তিনি দুঃখ পেয়েছেন। একজন আইনজীবী দুঃখ পেয়েছেন। সারা বাংলাদেশে সম্ভবত একজনই দুঃখ পেয়েছেন তিনি। আর এখন হচ্ছে সবচেয়ে আনন্দিত কারা? একটু উল্লাস করছেন কারা? কাদের ভিতরে উল্লাস কাজ করছে এই খুশিতে আজকে যে রায় হয়েছে? জি, তাই এ রায়ে তারাই উল্লসিত যারা ৭১ সালের ২৫শে অক্টোবর বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পরেও ফাঁসিতে ঝুলাতে পারেনি। এই রায়ে তারাই উল্লসিত যারা তাদের স্বাদের পাকিস্তান ভেঙে বঙ্গবন্ধু বাংলাদেশ করেছিলেন বলে দুঃখ পেয়েছিলেন। এবং এই রায়ে তারাই উল্লসিত যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করেন না। এবং তারা একই চক্র এবং এই রায়ে তারাই উল্লসিত যারা বঙ্গবন্ধু কন্যা ২০০৮ সালের নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে যে কমিটমেন্ট দিয়েছিলেন যে আমাকে যদি জনগণ রায় দেয় তাহলে আমি ৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে আমি বিচার করব। এই বিচার করার কারণে যারা কষ্ট পেয়েছিলেন তারা সবাই আজকে মানে এই রায়ে আনন্দিত। কারণ তারা মনে করছেন যে তারা ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পেরেছেন এবং তারা ২০০৮ সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ যে নির্বাচনী কমিটমেন্ট ছিল যুদ্ধাপরাধীদের বিচার, সেই বিচারের প্রতিশোধ নিতে পেরেছেন। এবং এই এই টেন্ডেন্সিকে
যারা এই টেন্ডেন্সির সাথে যারা যুক্ত ছিলেন ৭১-এ, পরবর্তীতে যারা মেধা এবং মননে এটিকে ধারণ করেন, তারাই এই রায়ে উল্লসিত। এর বাইরে যে রাজনৈতিক দলের হোক না কেন, তারা কেউ উল্লসিত হতে পারে সেটা আমি মনে করি না। আর আপনি যেটি বলছেন এই যে আমির হোসেন সাহেব, অর্থাৎ জামাতের নেতা যিনি সরকারের নির্দেশে শেখ হাসিনার পক্ষে কুশলী হয়েছেন, তার কষ্ট দেখে আসলে আমারও খুব কষ্ট লেগেছে। এবং স্বাভাবিক, স্বাভাবিক। তিনি সম্ভবত ওয়ার্ল্ডে একমাত্র আইনজীবী যিনি তার মক্কেলের ফাঁসি হওয়ার কষ্টে মানে মানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে প্রাণের ভেতর থেকে তার হাসি সঞ্চারিত হয়েছে। আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোনো আইনজীবী এরকম খুঁজে পাবেন যেটা তার মক্কেলের বিপক্ষে রায় গেলে, যেখানে সেও জানে যে তার মক্কেল শতভাগ নিরপরাধ, এরকম খুশি হয় এটা এবং এরকম হাসতে পারে, এটি বোধহয় উনি একমাত্র আইটেম যে আইটেম আমাদেরকে মানে এটা শিখিয়েছে আর কি। যে আমরা বেশি লম্বা করব না আজকে এই লাইভটি। সেটাই আমি একটা কথা বলতে চাই। অনেকে বলছেন যে আদালতে এই ১ম সরাসরি কোনো চূড়ান্ত রায় সরাসরি সম্প্রচার করা হলো। খুবই ভালো লেগেছে। আমরা আদালতের ভিতরে কি হয় জানতাম না। মেক্সিমাম লোক আবার বলছে যে আদালতে যে এইসব কাণ্ড হয় এগুলো বুঝতাম না আগে। আবার কেউ বলছেন যে বাইরে বিচারপতিরা যে এরকম ইংরেজি উচ্চারণ সাইফুডসে কোর্স করে আসলে আরো ভালো হইতো। একটু প্রশিক্ষণ নিয়ে আসতো ইংরেজিটা যাতে ঠিকমতো। আবার কেউ বলছেন বাংলা হইলে ভালো হইতো। কিন্তু যাই হোক আমরা বলি যে আন্তর্জাতিকভাবে সবাই যাতে বুঝতে পারে ইংরেজিতে বলেছে। কিন্তু ইংরেজিতে বরিশালের আঞ্চলিক ভাষায়, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ইংরেজি, সবাই নিজের ভাষায় ইংরেজি বলছে। এতে আবার অনেকে আহত হয়েছেন। যাই হোক, আহত হোক না হোক আদালতের ভিতরে যে এরকম কাণ্ড হয় অনেক হতাশ হয়েছেন যে এটা না দেখানোই ভালো ছিল। রাইট আমরা পত্র-পত্রিকায় জানতাম, টেলিভিশনের মাধ্যমে জানতাম সেটাই ভালো হতো। আচ্ছা আমি এখন ডক্টর মাহবুব সাহেব আপনার কাছে আসবো যে আমিন সাহেব বলছেন যে হ্যাঁ, কারা উল্লসিত হয়েছে। তবে কেউ একজন বলছেন যে হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব মহা খুশি। একজন প্রধান ব্যক্তি যিনি এখন প্রধান উপদেষ্টা তিনি খুশি আছেন। তিনি খুশি হওয়ার কি কারণ? একটু যদি আপনি আ বলেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। আসলে আ আমি এটা বলার আগে একটু আদালতে যেভাবে দাঁড়িয়ে ওনারা ইংরেজি সুন্দর চমৎকার ইংরেজি উচ্চারণ করেছেন, তার সাথে একটা বাংলার একটা বাস্তব ঘটনা আমি তুলে ধরতে চাই। আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তো আমাদের হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এর একটা ক্লাস দিতেন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এর একজন শিক্ষক। দুঃখিত ইকোনমিক্স এর একে মাজা। তো উনি একদিন ক্লাসে বললেন যে হচ্ছে যে ধরেন আপনি যেটা বললেন না যে সাইফোর্স এর কোর্স করে আসতে পারতো, এফএম মেথড এর কোর্স করে ভালো আসতে তো পারতো, ভালো। ব্রিটিশ কাউন্সিল এর কোর্স করে আসতে পারতো। আমরা অনেক গল্পই জানি যে হচ্ছে একজন থেকে আরেকজনের নোট নিয়ে গেলে অনেক কিছু বলা থাকে। তো স্যার বলতেন যে, "দেখো তোমরা পড়াশোনা করবা, তোমরা তো নোট ফটোকপি করেই পড়ো। কিন্তু পড়াশোনা বাবা একটু দেখবা যেন হচ্ছে বানানের যেন চুক্তি না হয়।" তো উনি একটা উদাহরণ দিয়েছিলেন অর্থনীতির ভাষায় যে ওটা স্যার উনার বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছিলেন যে, নোটে লেখা আছে ঋণ বাজার। তুমি ঋণ বাজার বলতে কি বুঝো? ফটোকপি করতে এটা পরের ধাপে হয়ে গেছে যে ধন বাজার বলতে কি বুঝো? এর পরের ধাপে হয়ে গেছে বন্ড বাজার বলতে কি বুঝো? এখন স্যার বলল, "এই যে ফটোকপি তোমরা করছো, ঋণ বাজারকে মারতে তোমরা বন্ড বাজারে নিয়ে গেছো।" তো আজকে এই যে আপনার ট্রাইব্যুনালে আমরা ইংরেজি দেখলাম, শিখলাম, এটা অসাধারণ। আমি যদি জানতাম যে এরকম চমৎকার ইংরেজি উচ্চারণ হবে তাহলে আমি ভাই এত টাকা খরচ করে আমি ব্রিটিশ কাউন্সিল থেকে ট্রেনিং নিয়ে আমি অস্ট্রেলিয়া আসতাম না। দ্বিতীয় কথাটা বলি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আ এরকম উচ্ছ্বসিত হওয়ার কারণটা কি? দেখেন, তিনি সারা বাংলাদেশে একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। কিরকম সাম্রাজ্য গড়ে তুলেছেন? অর্থনীতির একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। আমি গতকাল পড়ছিলাম, সারা বাংলাদেশে প্রায় ৪৯ টা গ্রুপ অফ কোম্পানিজ আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যেটা আমাদের জানা ছিল না। তিনি উল্লসিত হওয়ার এটাই কারণ যে শেখ হাসিনা যদি হচ্ছে ক্ষমতায় থাকতেন বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতেন, হ্যাঁ? উনার কিন্তু সাম্রাজ্য হারানোর ভয় ছিল। যে একটা সুন্দর চমৎকার মানুষ ৮৪ বছর বয়স, কিছুদিন পর হয়তো মারা যাবেন। একটা কবর উনার একটা পা তার কবরে চলে গেছে। উনি কখনোই অর্থের প্রতি, বিত্তের প্রতি উনার কোন ধরনের লোভ নাই। উনি বলেন যে উনার গ্রামীণ ব্যাংকের মানুষ হচ্ছে ৮৪ লক্ষ গ্রাহক। কিন্তু কোন গ্রাহককে তিনি কখনো হচ্ছে যে ২৪ লক্ষ টাকা দিয়ে লন্ডনের হোটেলে থাকতে নিয়ে যান নাই। উনি নিজেই থাকেন গ্রাহকের টাকা দিয়ে। সারা পৃথিবী ব্যাপী ঘুরে বেড়ান। হুম? আ তারপরে হচ্ছে
ওনার সরকারি মানে আইনগত রেগুলেটরি লর দিক থেকে ওনার এমডি পদের বয়স চলে যাওয়ার পরেও উনি সেটা হচ্ছে যে শিশু সুলভ, যেটা আমি জন্ম দিয়েছি সেটা আমি থাকবো। হ্যাঁ, এই যে স্বাভাবিক, সাম্রাজ্য হারানোর যে অবশ্যই। ভয়টা হুম, ওনার হুম, ছিল, হ্যাঁ, হুম। সেই জায়গা থেকে উনি মুক্তি পেয়েছেন। তিনি যেটা ভাবছেন যে শেখ হাসিনাকে যদি ফাঁসিতে ঝোলানো যায়, এই বাংলাদেশে শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ ব্যাংকের যে গ্রুপ অফ কোম্পানিজ গুলো আছে 49টা ইন্ডাস্ট্রিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মাধ্যমে তিনি হয়তো আমেরিকাকে আরো কোটি কোটি ডলার দিয়ে দিবেন, নরওয়ের টেলিনরকে আরো অনেক ডলার দিয়ে দেবেন, দিয়ে হয়তো জীবনের মারা যাওয়ার পূর্বে তিনি হয়তো আরেকটা নোবেল নিয়ে আসবেন, বাংলাদেশকে উপহার দিবেন। তো এর চাইতে চমৎকার সুযোগ যদি শেখ হাসিনাকে হুম। যদি দেশ থেকে তাড়ানো না যায়, ফাঁসিতে ঝুলানো না যায়, আওয়ামী লীগকে যদি নিঃশেষ না করা যায়, তাহলে তো সেটা সম্ভব না। তিনি সম্ভবত সেই জন্যেই অনেক উল্লসিত এবং অনেক আনন্দিত। আনন্দ। নৃত্যানন্দ করছেন উনি। আপনাকে ধন্যবাদ। আমি আমিনুল ইসলাম আমিনের কাছে যাব। আমরা ২-৪ মিনিটের মধ্যে আর শেষ করে দিব। সেটা হচ্ছে হ্যাঁ, উনি বলেছেন যে কে সবচেয়ে বেশি আনন্দিত, উনি কেন আনন্দ পাচ্ছেন সেই কথাটি বলেছেন। কিন্তু আমরা জানি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গাড়ি, বাড়ি, ঘর কোন কিছুই নেই। উনি চরম অভাবী, এতিম। উনার পক্ষে শেখ হাসিনা দাঁড়ানো উচিত ছিল। উনাকে আশ্রয়ণ প্রকল্পে একটা ঘর দিলে আজকে এই ম্যাসাকারটা দেশের হতো না। এটা একটা। আরেকটা হইলো আপনার কাছে আমি সংক্ষেপে যেটা জানতে চাই, বিজ্ঞ আইনজীবী বলা হয়। আমাদের যে আমরা প্রধান আইন কর্মকর্তা যাকে দেখি, তিনি বলেছেন যে, "আমি পদত্যাগ করে নির্বাচন করব।" ঠিক আছে? সবারই অধিকার আছে, খায়েশ আছে নির্বাচন করার। তারপরেই কেউ বলছেন উনার স্ত্রী উনাকে হুমকি দিয়েছে, "তুমি পদত্যাগ করবা কেন? পদত্যাগ না করে ক্ষমতায় থেকেই ইলেকশন করো।" তার পরের দিনই উনি পরিবর্তন হয়ে বলছেন যে, "না, আমি পদত্যাগ করব না, কিন্তু নির্বাচন করব।" আচ্ছা, এই ক্ষেত্রে কি মনে হয় আমরা যে বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ লার্নেড একটা শব্দ বলা হয় আদালতে, এটা নিয়ম। যে ইংরেজি পড়া আমরা দেখলাম। উনি একটা নকলের কি ফটোকপির কথা বললেন। আইনজীবী, প্রধান আইন কর্মকর্তার যে আচরণ আমরা দেখলাম, উনি কি আইন জানেন না যে ক্ষমতায় থেকে নির্বাচন করা যায় নাকি পদত্যাগ করে নির্বাচন করতে হয়? জি প্লিজ একটু ২ মিনিটই বলেন। আমিন সাহেব। ও, এটা হচ্ছে আমি যতটুকু বুঝি, ধরেন জি, আহ, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এই পদটি সম্পূর্ণ অরাজনৈতিক। তার মানে জি। এই নয় যে এখানে রাজনৈতিক ব্যক্তি নিয়োগ পাবে না, পেতে পারে, এবং যিনি নিয়োগ পাবেন তার অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক দর্শন থাকে, কিন্তু সেটা তার প্রকাশ্য করার কোনো সুযোগ নেই যদি তিনি অ্যাটর্নি হিসাবে যে দায়িত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন, সেই শপথের প্রতি নিজে মানে স্থির থাকেন। শ্রদ্ধাশীল। তো হুম, হ্যাঁ, হুম। রাইট। তো সেখানে আমি যেটা মনে করি, যদিওবা আমি আইনের ছাত্র নই, তিনি নির্বাচন করার যেই অভিপ্রায় ব্যক্ত করেছেন, এই অভিপ্রায় ব্যক্ত করার মধ্য দিয়ে কিন্তু এই অ্যাটর্নি জেনারেল পদটি কিন্তু বিতর্কিত করে ফেলেছেন। তো কোনো একজন বিবেকবান মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ আইনি পদকে বিতর্কিত করতে পারে, সেটা আমি বিশ্বাস করি না। মূল বিষয়টা হচ্ছে কি, এগুলো নিয়ে আসলে ভেবে লাভ নেই। কারণ আমরা একদল ডাকাতের কবলে পড়েছি। যেটা আজকে আপনি আলোচনায় বিষয়টি ঠিক করেছেন। রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে একটা জোট। সেই রাষ্ট্র এবং জনগণকে নিঃশেষ করার জন্য যেই জোটটা হয়, তাদের কাছে আপনি আইনি কিছু প্রত্যাশা করতে পারেন না, বিবেকী কিছু প্রত্যাশা করতে পারে না। এবং এর মাধ্যমে আমরা এবং জাতি সেটাই প্রতিদিন খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। আপনি যেমনটি বললেন যে আপনার প্রকাশ্যে আইনি মানে বিচার কার্যক্রম পরিচালনা বিশ্বকে দেখালো। এটা তাদের উদ্দেশ্যটা কি ছিল? তাদের উদ্দেশ্যটা ছিল যে বিশ্বকে দেখাবে যে কি নিরপেক্ষ অসাধারণভাবে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে বিচারটা হচ্ছে, এবং এবং তারা কত স্বচ্ছ। কিন্তু আল্লাহর কি লীলা খেলা! তারা সেটা দেখাতে গিয়ে তারা নিজেরাই কিন্তু আজকে ন্যাংটা হয়ে গেল। তো কয়দিন আগে একজন একটা পোস্ট দেখলাম, বলে যে এক ভদ্রলোক কিছুদিন যাবৎ ৫ই অগস্টের পর থেকে জাতিকে নানা সবক দিচ্ছিল এবং ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলার জন্য হুকুম দিয়েছিল। প্রতিটি ইট খুলে ফেলা হবে। তো ওইটা নিয়ে একজন ফেসবুকে লিখেছে যে, "ভাই কি হলো? আপনি চাইছিলেন ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলার জন্য, এখন আল্লাহ তো দেখি আপনার কাপড়-চোপড় খুলে ফেলল।" হ্যাঁ? ও তো এখন আচ্ছা, বিষয়টা আচ্ছা। হয়েছে, এরা এই ইনুস গং, এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটা বঙ্গবন্ধু কন্যাকে চেয়েছিল বিশ্বের কাছে অ্যা অপমান করবে। কিন্তু
এই সেটা বিচারিক করলো। প্রক্রিয়া এবং তার অসাধারণ ইংরেজি ভাষা জ্ঞান এবং অনন্য সাধারণ বাংলা উচ্চারণ, সেগুলোতে সারা বিশ্বের কাছে তারা আজকে নগ্ন হয়ে গিয়েছে যে কোন প্রক্রিয়ায় কিভাবে কারা এই বিচার কার্যে জড়িত ছিল। এজন্য বলছিলাম, আল্লাহ যদি সম্মান দিতে চান, সারা পৃথিবীর মানুষের পক্ষে এই সম্মান নষ্ট করা সম্ভব নয়। ওয়াতাইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, পবিত্র কোরআনের আয়াত। আল্লাহ যাকে চান সম্মান দেন, যাকে চান বেইজ্জত করেন। কখন কাকে জি, সম্মান দিবে এটা কেউ সুনির্দিষ্ট বলতে করে পারে বলতে না। পারে না। ওকে। এটি এই ক্যাঙ্গারু কোর্ট আবার নতুন করে আমাদের প্রমাণ করে দিল যে তুমি যতই সাজাও গল্প, যতই সাজাও মিথ্যা, যতই নিখুঁত অভিনয়ের চেষ্টা করো, মিথ্যার শক্তি কখনোই সত্যের চেয়ে বড় হতে পারে না। এটি আজকে নতুন করে আবার প্রমাণিত হলো। এইজন্য আমি বলছিলাম যে, যে কলঙ্কের দিন ২৫শে অক্টোবর ১৯৭১ বঙ্গবন্ধুর ফাঁসির রায় হয়েছিল এবং সে রায় বাংলাদেশের মানুষ মানেনি। বঙ্গবন্ধু বাংলাদেশের মুকুটবিহীন সম্রাট হয়ে, জাতির পিতা হয়ে প্রত্যাবর্তন করেছিলেন। একই পরিস্থিতি আহ, আহ, ইনশাল্লাহ পরিস্থিতি নিয়ে বাংলার মানুষ বঙ্গবন্ধু কন্যাকে বরণ করবে। সেটি দেখার জন্য আমি আহ, আল্লাহর কাছে প্রার্থনা করি ইনুস সাহেব যেন বেঁচে থাকেন। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা ২-১ মিনিটের মধ্যে শেষ করব। তার আগে উনি আবার আমিন সাহেব আবার কি একজন ব্যারিস্টারের কথা উঠিয়েছেন। আকারে ইঙ্গিতে মনে হয় সেটাই বলতে চেয়েছেন। আমি যদি বুঝে না, থাকি। সম্ভবত এইটা যে আমি দেখছি, আমি নামটা ভুলে গিয়েছি। উনি বলছিল যে না ক্যান্টনমেন্টের প্রতিটা ইট খুলে আ ব ফেলতে হবে। হ্যাঁ, তো এমন ক্যান্টনমেন্ট ভাবে যে উড়াই দিতে পারে, ক্যান্টনমেন্ট যে উড়াই দিতে পারে সে এরকম কিছু একটা করবে, এটা অসুবিধা কি? উনি তো না, ক্যান্টনমেন্ট না, ওই তার উনার কাপড়-চোপড়ই নাকি আল্লাহ উড়াই দিছে। হ্যাঁ, তো উনার ক্ষমতা আছে না, উনি ক্যান্টনমেন্ট উড়াই দিবে। উনি এই হোটেলে যদি এই ভেন্টিলেশন থেকে নাকি কে কি করছে, তারপরে এটা ঠিকই যদি করছে। জানতো উনি যাইতো না। উনি আগামী যেত। হোটেলগুলো গত হোটেলগুলোতে যেভাবে গেছে বিভিন্ন জায়গায়, সেটা তো উনি খুব নিরাপত্তার সাথে গেছে। কিন্তু এইটাতে যাই যে ফেঁসে যাবে এটা বুঝে নাই। এটা এখানে বুঝে কে না। ভেন্টিলেশন উনি যদি এটা জানতো, তাহলে নিশ্চয়ই উনি অন্য হোটেল নিত। আর হোটেলের রুম নাম্বার কোন এস্টাবলিশমেন্ট নাই। রুম নাম্বার নিয়ে কেউ কোন কথা বলে নাই। হোটেলের রুম নাম্বার কত? কিন্তু আগে যেমন ৫০১ ছিল, হ্যাঁ, এখন তো ৫০১ একটা হোটেলের রুম সেটাও নাই। সেটা। কাজেই আমরা বলতে পারি যে আমাদের যার কথা মিন করছেন তাকে ফাঁদে ফেলানো হয়েছে। তিনি অতীতে যা করেছেন, এরকম আরো অনেক কাজ করেছেন তিনি। সেটা কিন্তু উনি নিরাপত্তার সাথেই করেছেন। কিন্তু এখানে গিয়ে একটু সমস্যা হয়ে গেল। ক্যান্টনমেন্ট উড়ানোটা এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, উড়াতে পারবেন কি না। নিজেরই নিরাপত্তা নাই, অন্যের আচ্ছা ঠিক আছে। মাহবুব সাহেব আপনি ১ মিনিটের মধ্যে একটু শেষ করেন। আপনি বিষয়টার উপরে বলেন রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে ইউনূসের জোট। এইটা এটা তো সবাই জানেই, হ্যাঁ? বিচার কার্যক্রমও সবাই জানে। এটা হচ্ছে এক ধরনের অপমান করা। বিচার তো কিছু হবেই না। তবে ওই দুঃখ হচ্ছে শুধু আব্দুল্লাহ আল মামুনের জন্য যে এত কিছু করল কিন্তু আবার ৫ বছর নাকি তাকে জেলে থাকতে ৫ হবে। বছর ওটা থাকতে সাজানো হবে। কিনা সেটাও জানি না। আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হয়তো হতেও পারে। আপিল করে হয়তো জামিন পেয়ে যাবে। আপনি বিষয়টার উপর ১ মিনিট বলে একটু আমরা শেষ করতে চাই। সবাই একটু ব্যস্ত আ আছে। ধন্যবাদ। আমি শেষ করতে চাই যদি অনুমতি দেন একটা ছোট্ট আরেকটা গল্প বলে, হ্যাঁ? বলেন, সেটা হচ্ছে বলেন, বলেন। এটা আমার এলাকার একদম সত্য গল্প। যে আ আগে গ্রামে মানুষ কিন্তু বিশেষ করে মেয়ে মানুষ তারা হচ্ছে যে আপনার আ যেটাকে আমি তো ভুলে গেছি যে সেটা হচ্ছে যে ফেরিওয়ালা বলত না? ফেরি করে বেড়ায়। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আমাদের এলাকায় রংপুর থেকে, দিনাজপুর থেকে বা বিভিন্ন এলাকা থেকে মহিলা মানুষ হচ্ছে যে আপনার ফেরি নিয়ে আসতো, হ্যাঁ? মাথায় করে চুড়ি বিক্রি করত। তো আমাদের কোনো একটা প্রত্যন্ত আমি শ্রদ্ধার সাথে গ্রামের নামটা বলছি না। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হচ্ছে যে উনি চুড়ি বিক্রি করতে গেলেন। চুড়ি বিক্রি করে আসার পরে দেখলেন যে উনার চুড়ি হচ্ছে যে চুরি হয়ে গেছে। তিনি এই পুরো থানা জুড়ে উনি হেঁটেছেন আর বলেছেন, "ওই গ্রামের ওই বাড়ির ওই মহিলা চুন্নি আমার হচ্ছে যে চুরি করে রেখে দিয়েছে।" এখন ১০-১৫ বছর যাওয়ার পরে যেহেতু গ্রামে একটা জিনিস আছে সবাই তাকে চোর বাড়ি বলে, চুন্নি বাড়ি বলে। সেই লোক কি করেছে? তার অনেক টাকা পয়সা হয়েছে, বিদেশে গিয়েছে। সে আসার পরে হচ্ছে যে পুরা গ্রামে মাইকিং করল। যে আমি আপনাদেরকে গরু জবাই করে খাওয়াবো, হ্যাঁ? তো উনার যেটা ধারণা ছিল গরু জবাই করে খাওয়ানোর পরে যে মানুষগুলা উনার সম্মান করবে, উনাকে সম্মান এসে করবে। যাবে। এখন প্রশ্ন হয়েছে যখনই জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলেন? গরুর জিয়াফত খেতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? বলে চুন্নি বাড়ি। হ্যাঁ? যাকেই জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলেন? বলে গরু জবাই খেতে গিয়েছিলাম চুন্নি বাড়ি। ক্ষতিটা যেটা হয়েছে
এই যে উনি চুন্নি বাড়ি বা চোর বাড়ির অপবাদটা মুছতে চেয়েছিলেন, হ্যাঁ? ঠিক একইভাবে এই আপনি যেটা বললেন যে সারা বাংলাদেশের বিরুদ্ধে কারা জোট করেছে। এই যে যারা জোট করেছে, আদালতের রায় তারা হচ্ছে অসম্ভব সুন্দর প্রনাউন্সিয়েশন এ সারা পৃথিবীকে দেখিয়েছে। এখন সারা পৃথিবী থেকে আপনি যাকে জিজ্ঞেস করবেন, "এটা কার কোর্ট?" বলবে রাজাকাররা রাজাকারের বাচ্চাদের কোর্ট। হ্যাঁ? তারা বিজ্ঞাপন দিয়ে তারা যে রাজাকার, তারা যে রাজাকারের বংশধর, পাকিস্তানের প্রেতাত্মা এবং আমি এর চেয়ে তার বেশি কিছু না বলি, তারা সেটা প্রমাণ করেছে এবং সারা পৃথিবীব্যাপী মানুষ এটাই বলবে যে আমি যেটাকে বলি যে জামাতের কোর্ট, ক্যাঙ্গারু কোর্ট, জাঙ্গারু কোর্ট। হ্যাঁ? এটাই জি। বলবে এবং সারা বাংলাদেশে আজকে বাংলাদেশের বিরুদ্ধে এই রাজাকাররাই চুন্নি বাড়ির মতো রাজাকাররা জোট বেঁধেছে। জি, জি, অনেক ধন্যবাদ। আপনাদের ২ জনকে অনেক ধন্যবাদ। আমিন সাহেব আপনাকেও ধন্যবাদ। প্রদীপ সাহেব আপনাকেও ধন্যবাদ। তবে ইংরেজির কথা যেভাবে উঠেছে এখন সারা জাতি, সারা বিশ্ব জেনেছে। আ স্বচ্ছতা দেখানোর জন্য তারা করেছে। এখন বিদেশীরা ইংরেজি বুঝেছেন কিনা? যে এই যে আঞ্চলিক ইংরেজি তারা বুঝতে পেরেছেন কিনা সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় ছিল রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে ইউনূসের জোট। সেটি নিয়ে আমরা বেশি ব্যাখ্যা করলাম না। তারপরেও যে রায়টা হয়েছে এইটা অপমান করার জন্য হয়েছে এবং করেছে আমিন সাহেবও যেটা বললেন, চট্টগ্রামের পুলিশ কমিশনার যারা বললেন, ঢাকার পুলিশ কমিশনাররা বললেন যে ভাবলেন যে চট্টগ্রামের পুলিশ কমিশনার যদি এই হুমকি দিতে পারে, ঢাকাও তো এই আইন আছে। ঢাকায় উনি বললেন যে ঢাকায়ও দেখা মাত্র গুলি, সন্ত্রাস-টন্ত্রাস কি বললেন, হ্যাঁ? উনিও বললেন, উনিও আর ছাড় দেননি। উনিও বলেছেন উনিও ইয়ে হয়ে গেলেন আরকি, হ্যাঁ? আ সরকারের পক্ষ থেকে সরকার নানান বিপদে আছে। এই আদালতের কার্যক্রম সরাসরি দেখাতে গিয়ে নানান প্রশ্ন তৈরি হবে আগামীতে সেটি আপনারা দেখতে পাবেন। যাই হোক তবুও একটা রায় তারা দিয়েছে। সবচেয়ে দুঃখ হচ্ছে শেখ হাসিনার আইনজীবীর জন্য এবং তিনি যে এত কষ্ট পেয়েছেন, এত ক্ষুব্ধ হয়েছেন। যাক আমরা দেশবাসী বুঝে গেছে যে কি ধরনের রায়, কি কোর্ট, ক্যাঙ্গারু কোর্ট এবং সেখানে আমাদের যে প্রধান আইন কর্মকর্তা তার চরিত্র কি সেটাও মানুষ বুঝে গেছে। আপনাদের ২ জনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দর্শক মন্ডলী আপনারা যারা যেখানে আছেন, যেখান থেকে দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দ্য পলিটিক্যাল লেন্স আপ স্টেশন। ধন্যবাদ।